ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব 23। রোম্যান্টিক পর্ব ভালো না লাগলে স্কিপ করুন। একদিকে পারস্য রাজ্যে চলছে খুশির বহিঃপ্রকাশ, আর অন্যদিকে মেসোপটেমিয়া রাজ্যে নেমে এসেছে কিছুটা কষ্টের ছায়া। সেই রাজ্যে এখন অবস্থান করছে জাইম, কারণ সে থাকতে চায় না সেই বিয়েতে যেখানে তামসা হবে না নিজের ভালোবাসার মানুষটিকে কষ্টে দেখে। আর এখানে যে তাকে কষ্ট দিয়েছে তারই বিয়েতে উপস্থিত থাকার কোনো মানেই হয় না তার কাছে। সে এখন ব্যস্ত ভালোবাসার মানুষটিকে সামলাতে। এলিনার কান্নায় যেন মেসোপটেমিয়া রাজ্যের আকাশটাই ভারী হয়ে উঠেছে। চাঁদের আলো আজ যেন মেঘে ঢাকা, আর বাতাসে মিশে গেছে এক নিঃশব্দ হাহাকার। কান্না নয়, এ যেন আত্মার আহাজারি, যার প্রতিটি ধ্বনি বাতাস কাঁপিয়ে দিচ্ছে। মেয়েকে এরকম অবস্থায় দেখে এলিনার বাবার অনেক কষ্ট হচ্ছে, আর সাথে ওয়াসফানের ওপর রাগও হচ্ছে। কিন্তু তার কিছুই করার নেই, সে জিনের বাদশার মুখের ওপর কিছুই বলতে পারবে না। আর অন্যদিকে এলিনার এই কষ্টের মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য তো আছেই মালালা। সে নানা কথায় এলিনার এই কষ্টে ভরা মনটাকে আরো বেশি বিষিয়ে দিচ্ছে। রুমের ভেতর এলিনা দগ্ধ কণ্ঠে চিৎকার করছে, আর জাইম জাইম তাকে বুকের মধ্যে টেনে নিয়ে আলতো হাতে শান্ত করতে চাইছে। কিন্তু প্রতিটি কান্নার ধ্বনি, প্রতিটি কষ্টের টান যেন ছুরির মতো বিঁধে যাচ্ছে তার বুকের গভীরে। সে এলিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, পাগল হয়ে গেছিস তুই? এমন করছিস কেন? শুধু একজনের জন্য নিজের জীবনটা ধ্বংস করছিস? তুই তো এমন ছিলিস না রে, তুই তো আমার এলিনা, স্ট্রং গার্ল, নিজেকে সামলা প্লিজ। এলিনার চোখে তখন কান্না নয়, এক অদ্ভুত নিষ্পলক শূন্যতা। সে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, তুই আমার কষ্টটা বুঝবি না জাইম, কারণ তুই কখনো নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসিসনি। তাই হারানোর এই বিষ যে কতটা যন্ত্রণা দেয় সেটা তোর পক্ষে বোঝা সম্ভব নয়। জাইম স্তব্ধ হয়ে গেল, চোখের কোণায় কষ্ট লুকিয়ে ধীরে মনে মনে বলে, আমি বুঝবো না? আমি তো নিজের হাতে আমার ভালোবাসার মানুষটাকে তুলে দিয়েছি অন্য কারো কাছে। এই ব্যথা আমার চেয়ে বেশি কে বুঝবে বল? তার গলা কেঁপে ওঠে, কিন্তু চোখে জল আনতে দেয় না। সে আবারও এলিনার দিকে এগিয়ে এসে বলে, দেখ, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু প্লিজ এরকম জেদ করিস না। তুই যদি এভাবে চলিস তোর শরীরটাই ভেঙে পড়বে। তোর পরিবার তোকে নিয়ে কত স্বপ্ন দেখছে, তাদের কথা ভেবেও নিজেকে শক্ত কর। আর বিশ্বাস কর, একদিন আল্লাহ তোকে এমন কাউকে পাঠাবেন যে তোর চেয়ে বেশি তোকে ভালোবাসবে, যার ভালোবাসার কোনো ছায়া থাকবে না। এলিনা ফুঁপিয়ে কেঁদে ওঠে, তার কণ্ঠে কেবল একটাই উত্তর, আমার কাউকে চাই না জাইম, আমি শুধু ওয়াসফানকে ভালোবেসেছি, আর আমার শুধু ওকেই দরকার। এই কথাগুলো জাইমের হৃদয় যেন ছিঁড়ে গেল ভেতর থেকে। এক মুহূর্তে এলিনাকে ছেড়ে দেয় সে, পেছন ফিরে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পর মুহূর্তেই আবার ফিরে এসে তার প্রিয় বন্ধুটাকে আগলে নেয়, কারণ প্রেম যদি ভাঙেও বন্ধুত্ব ভাঙে না। দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর অবশেষে পৌঁছেছে সেই পবিত্র মুহূর্ত, কবুল বলার পালা। কাজী সাহেব প্রথমে অর্ষার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠেন, মা, তুমি কি এই বিয়েতে রাজি আছো? থাকলে বলো কবুল কবুল কবুল। অর্ষা নিঃশব্দে বসে আছে, তার মাথা নিচু, দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। মনের ভেতর ঝড় চলছে। আজকের এই দিনেও তার মনটা যেন ভারে ডুবে আছে। দেশকে মনে পড়ছে খুব বেশি, মা বাবার কথা যেন মুহূর্তে বুকে এসে আছড়ে পড়ছে। আর সেই বেদনায় তার চোখ বেয়ে নেমে এসেছে অশ্রুর ঝর্ণা। ওয়াসফানের চোখে পড়ে যায় সেই অশ্রু। এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়ায়। তারপরে সে হাঁটু গেড়ে বসে অর্ষার সামনে, তার হাত আলতো ছোঁয়ায় মুছে দেয় অর্ষার কান্না, আর খুব কোমল স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে বাচ্চা আমার, কাঁদছো কেন? অর্ষা কিছুক্ষণ নীরব থাকে, মনের ভেতরের ভার যেন ঠাঁই খুঁজে বেড়ায় ঠোঁটের ভাষায়। শেষমেশ সে ভাঙা কণ্ঠে কাঁদো কাঁদো সুরে বলে ওঠে, আজকের এই দিনে বাবা মাকে খুব বেশি মনে পড়ছে আমার। ইস, তারা যদি আমার পাশে থাকতো আজ কতই না ভালো হতো। ওয়াসফান হালকা হাসে, তার চোখে মায়া। ও, এই কথা? আচ্ছা, তাহলে এবার ঝট করে কবুলটা বলে ফেলো। তারপর আমাদের বিয়ের পরে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। তাহলে এখন দেরি না করে তাড়াতাড়ি কবুলটা বলে ফেলো দেখি। অর্ষা নিঃশব্দে বসে থাকে আর একটুক্ষণ, তারপর নিচু মাথায় নিম্ন সুরে মৃদু কণ্ঠে বলে ওঠে, কবুল কবুল কবুল। কাজী সাহেব বলতেই যাচ্ছিলেন, আচ্ছা বাবা। ঠিক তখনই ওয়াসফান তার মুখের কথা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে, কবুল কবুল কবুল। কাজী সাহেব, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন। তারপরে একটু হেসে বলে ওঠেন, আচ্ছা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে এতক্ষণ চেপে রাখা ভারসাম্যগুলো
ছাড়তে পারতাম। ওয়াসফানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়, তার চোখে রাগে লাল হয়ে ওঠে। সে একদৃষ্টিতে কাজী সাহেবের দিকে তাকায়। কাজী সাহেব ভয়ে চোখ সরিয়ে নেয়, জিভে যেন তালা পড়ে যায়। ওয়াসফান এবার ঘুরে তাকায় আয়রাকের দিকে, তার গলায় রাগান্বিত শীতল হুঁশিয়ারি, এটাকে এর দুনিয়ায় ফেলে দিয়ে আয়। আজ ওর ভাগ্য ভালো, আমার বিয়ে বলে আমি ভালো মেজাজে ছিলাম, তাই ওকে না মেরেই ছেড়ে দিচ্ছি। আয়রাক মাথা ঝুঁকে আজ্ঞাবহ ভঙ্গিতে কাজী সাহেবকে নিয়ে চলে যায়। প্রাসাদ ছাড়ার আগে সে এমনভাবে কাজী সাহেবের সমস্ত স্মৃতি মুছে দেয়, যেন এই রাজ্যে তিনি আর কোনোদিন ছিলেনই না। কাজী সাহেব নিজের কেবিনে দাঁড়িয়ে আছেন, নীরবতা যেন ঘন কুয়াশার মতো তার চারপাশে ঘিরে রেখেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ কেবিনে এসির ঠান্ডা বাতাস ভেসে বেড়াচ্ছে নিরবচ্ছিন্নভাবে। কেবল কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া ঘটনাগুলোর ধূসর স্মৃতি যেন কোথায় যেন হারিয়ে গিয়েছে তার চেতনায়। যেন সে এক অচেনা ঘরে ডুবেছিল, আর এখন ধীরে ধীরে বাস্তবতার আলোতে ফিরছেন। তিনি চোখ মুছলেন ধীরে, টেবিলের উপর হাত রাখলেন, আঙুলের স্পর্শে যেন কিছুটা স্থিরতা পেলেন। আমি এখানে কেন এসেছি? মৃদুস্বরে যেন নিজেকে প্রশ্ন করলেন। কান ভর্তি এক অজানা শব্দ, এক চাপা গুঞ্জন যেন তাকে বারবার বিভ্রান্ত করে তুলছিল। সেই অদ্ভুত যন্ত্রণাটাও মাথায় আবার ফিরে এসেছে, যেন কারো অদৃশ্য হাত বারবার মগজটা চেপে ধরছে। হঠাৎই আবার বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ে সেই শব্দ। এইবার তার মুখে প্রশান্তির এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। আহ, কি শান্তি! চোখ বন্ধ করে বলে উঠলেন, মাথা ব্যথা তো যেন একটু হ্রাস পেল। এই কথার সঙ্গে সঙ্গেই যেন সময় থেমে যায় এক নিঃশব্দ মুহূর্তে। তারপর ধীরে ধীরে তিনি চেয়ারে বসে পড়েন, পেনটা তুলে নেন, চোখ নামিয়ে দেন টেবিলের ওপর ছড়ানো নথিপত্রে। মাথার ভেতরকার গুঞ্জন, সেই বিভ্রান্তি, সেই অস্থিরতা সব পেছনে ফেলে তিনি আবারও ডুবে গেলেন পরিচিত কর্মজগতের ব্যস্ততায়। ওয়াসফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর একবার গভীর দৃষ্টিতে অর্ষার শান্ত মুখের দিকে তাকায়। তার চোখে তখন অদ্ভুত এক কোমলতা, যা কেবলমাত্র এই মেয়েটির জন্য সংরক্ষিত। এক পলকে তাকিয়ে যেন সমস্ত যুদ্ধ, সমস্ত জেদ নিঃশেষিত হয়ে যায়। সে একটু ঝুঁকে আসে, তারপর অর্ষার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। মৃদু নিঃশব্দ এক চুম্বন, যেন প্রাচীন কোনো প্রতিজ্ঞার মতো। তার ঠোঁট ছুঁতেই অর্ষার নিঃশ্বাস কেঁপে ওঠে। সোজা হয়ে দাঁড়িয়ে সে গভীর গলায় ইসাবেলাকে উদ্দেশ্য করে বলে, অর্ষাকে রুমে রেখে আসো। ইসাবেলা কিছু না বলে মাথা নেড়ে অর্ষার পাশে গিয়ে দাঁড়ায়, তারপর তাকে রুমে দিয়ে ইসাবেলা নিজের রুমে চলে যায়। ওয়াসফানের ছায়া তখন আরেকদিকে অগ্রসর, যার বুকের মাঝে এখন অদ্ভুত এক কাঁপুনি। কারণ সে জানে এই রাতটি যেন কেবল শুরু, আর অর্ষা সেই অজানা শুরুতে নিঃশব্দ এক চরিত্র। ওয়াসফানের কক্ষে চুপচাপ দাঁড়িয়ে আছে অর্ষা। নরম আলোয় ভেসে থাকা সেই ঘর এখন কেবল ওয়াসফানের নয়, এখন সেটি তার নিজের ঘর, তার নতুন জীবনের প্রথম আশ্রয়। তার শরীরে এখনো বিয়ের সাজ, গায়ে ঝলমলে অলংকারের ঝংকার, চোখে এক অনির্বচনীয় দ্বিধা। সে ধীরে এগিয়ে যায় বারান্দার জানালার কাছে। বাতাসে হালকা শিরশিরে ঠান্ডা, দূরে গাঢ় আকাশে তারার ঝিলিক। অর্ষা তাকিয়ে থাকে সেই নক্ষত্রবিন্দুগুলোর দিকে, যেগুলো সাক্ষী থাকবে তার জীবনের নতুন অধ্যায়ের। তার মনের গহীনে তোলপাড় করা চিন্তা, মা বাবা তোমরা কি মেনে নেবে এই বিয়ে, আমার এই বন্দিত্ব মাখা ভালোবাসা? ঠিক সেই মুহূর্তেই তাকে ছিন্ন করে তার ভাবনার জটিলতা। সে অনুভব করে একটা ধীর হাত আলতো করে এসে রাখা হয়েছে তার কোমরের ওপর, তারপর ধীরে এসে তার পেটে। সে জানে, সে বুঝতে পারে কে এই স্পর্শের মালিক। এটা ওয়াসফান, সেই পুরুষ যার চোখে আগুনের দাবানল, যার ভালোবাসায় লুকিয়ে আছে দখলদারি, বুনো উন্মাদনা আর এক অন্ধ তৃষ্ণা। অর্ষার নিঃশ্বাস থমকে যায়, তার মনে হয় যেন তার পেছনে দাঁড়ানো মানুষটি আরেকটা ভাষায় বলছে, তুমি শুধু আমার, আমার একার। ওয়াসফান অর্ষাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, কি হয়েছে আমার লাড্ডু, মন খারাপ? তারপর আকাশের দিকে ইশারা করে বলে, চলো তোমার মন ভালো করে দেই, ঘুরতে যাবে ওই আকাশের বুকে। ওয়াসফানের কথায় অর্ষা অবাক হয়ে তার দিকে তাকায়। আকাশের বুকে আবার কিভাবে ঘুরতে যায়? ওয়াসফান হেসে বলে, আমি তো মানুষ না, এটা ভুলে গেলে? আমার প্রথম আকাশের ওপর পর্যন্ত যাওয়ার অধিকার আছে। চলো আজ তোমাকেও ঘুরিয়ে নিয়ে আসি। তবে তুমি যাও, যে আগে নিজের ড্রেস চেঞ্জ করে এসো। বর্ষা ওয়াসফানের কথা মতো যে একজোড়া হোয়াইট জিন্সের প্যান্ট আর শার্ট টপ পরে ফিরে আসে। ওয়াসফানও নিজের পোশাক পাল্টে নেয়, লম্বা একটা কালো পোশাক পরে, যেন সেই রাতের অন্ধকারের অংশ হয়ে গেছে। তারপর অর্ষা ওয়াসফানের পায়ের উপর নিজের পা জোড়া রাখে। ওয়াসফান ডানা মেলে দেয়,
ধীরে ধীরে উঠতে শুরু করে। আকাশভেদ করে তারা উড়ে চলে, ভালোবাসা, বিস্ময় আর এক অদ্ভুত বাস্তবতার ভেলায় ভাসতে ভাসতে। আকাশের বুক চিরে ওয়াসমানের বাহন উড়ে যাচ্ছে। অর্ষা তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, চোখে জল টলমল করছে। কিন্তু সেই জল ভয়ের নয়, চমকে ওঠা এক রোমাঞ্চে ভেজা বিস্ময়ের। অর্ষা দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে ওয়াসমানের গলা, যেন এই বিশাল আধারের মধ্যে পড়ে না যায়, যেন সেই একমাত্র আশ্রয় ও নিরাপত্তা। আশেপাশে ছড়িয়ে আছে তারারা, এত কাছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। তার চোখে বিস্ময়ের ঝলক। এই আমি, এত উপরে তারার মাঝে, এটা স্বপ্ন তো না? কিন্তু ওয়াসফান, তার দৃষ্টি একটু আকাশের দিকে নয়, তার দৃষ্টি আটকে আছে অর্ষার মুখে, তার চোখে, তার কাপা ঠোঁটে। তার কাছে এই আকাশ তারা সবই তুচ্ছ। সে শুধু তার লিটল মনস্টারকে দেখতে চায়, যার মোহে নিজের জগতের চেয়েও বেশি আসক্ত সে, যার প্রতিটি প্রতিক্রিয়া তার জন্য মূল্যবান। একটা ধীরে ছুঁয়ে যাওয়া হাসি ওয়াসফানের ঠোঁটের কোণে। সে ফিসফিস করে, তুমি আমার আকাশের সব থেকে উজ্জ্বল তারা, বাইরে কিছু দেখার দরকারই পড়ে না আমার। অর্ষা বিস্ময়ে তার দিকে তাকায়, তার গাল লাল হয়ে যায়, চোখে লজ্জা আর একটা চাপা প্রশ্রয়ের ছায়া খেলে যায়। সে মুহূর্তটা যেন আটকে যায় সময়ের মধ্যে। ওয়াসফানের চোখে নেমে আসে এক প্রকার ধূসর নেশা, যার ভাষা কেবল অর্ষার নিঃশব্দ দৃষ্টি বুঝতে পারে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, তার গভীর চোখ দুটি যেন অর্ষার অন্তর্জগতের অজানা অলিন্দে প্রবেশের অধিকার দাবি করে। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াসফান নরমভাবে অর্ষার ঠোঁটের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, যেন ফুলের পাপড়িতে প্রথম শিশির বিন্দু ঝরে পড়ছে। তারপর এক অদ্ভুত উন্মাদনায় সে তার ঠোঁটকে চেপে ধরে, যেন সেই স্পর্শে চিরস্থায়ী করে রাখতে চায় অর্ষাকে। হঠাৎ অর্ষার গলায় মুখ ডুবিয়ে ওয়াসফান তার নিঃশ্বাস মিশিয়ে দেয় অর্ষার গায়ে। তার ঠোঁট একের পর এক চুমু আঁকে, কখনো কমল, কখনো বুনো, যেন অর্ষা তার প্রিয় কবিতা। আর প্রতিটি শব্দ সে পড়ে নিচ্ছে তার শরীরে। তবে অর্ষা সেই মোহচ্ছন্নতা ভেঙে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি করছেন আপনি? থামুন, এটা তো বেডরুম নয়। ওয়াসফান থমকে দাঁড়ায়, তারপর এক রহস্যময় হাসি নিয়ে অর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তাহলে চলো বেডরুমে। তারপর যেন হাওয়ায় ভেসে চলে যায় সে, নিজেকে এক নিঃশব্দ অদৃশ্যতায় মিশিয়ে দেয় অর্ষার রুমের অন্ধকারে। বেডরুমে এসে ওয়াসফান যেন সম্পূর্ণ অন্য এক উন্মাদ পাগল হয়ে যায়। তার চোখ দুটো ঝড়ের মতো তীব্র, ঠোঁট চাপা উত্তেজনায় থরথর করছে। অর্ষাকে কোল থেকে বিছানায় নামিয়ে সে নিজেও একটানে তার পাশে বসে পড়ে। তুমি জানো তো, তোমাকে পেলে আমি পাগল হয়ে যাই। তার গলায় ঝরা কণ্ঠ, চোখে লালচে উত্তেজনা। অর্ষা কিছু বুঝে ওঠার আগেই ওয়াসফান তার ঠোঁটে ঠোঁট চেপে দেয়। চুমুটা প্রথমে ধীরে শুরু হলেও পরক্ষণেই তা হয়ে ওঠে তীব্র, দাবিয়ে রাখা আগুনের মতো। তার হাত অর্ষার গলায়, ঘাড়ের কাছ দিয়ে ধীরে ধীরে কাঁধে নামতে থাকে। অর্ষা আঁতকে ওঠে, হঠাৎ তার টপের বোতাম খুলে দিতে গেলে সে দুহাতে ওয়াসফানের হাত শক্ত করে ধরে ফেলে। কায়েস্ত, না প্লিজ। তার কণ্ঠে ভয়, অস্থিরতা, চোখে জল টলমল করছে। ওয়াসফান থেমে যায় না, তবে চোখে হঠাৎ এক অদ্ভুত ছায়া নেমে আসে। তার কণ্ঠ বদলে যায়, আরো গভীর, আরো ঝাঁঝালো। কি হয়েছে জান, হাত ধরলে কেন? আজ কিন্তু থামবো না। আজ না কোনো না শুনবো, না নিজেকে আটকে রাখবো। সে এগিয়ে আসে আবারও, ঠোঁটে আরেকবার অর্ষার গালে ছুঁয়ে যায়। এবার অর্ষা ধীরে ধীরে পিছিয়ে গিয়ে বিছানার কিনারায় দাঁড়ায়, কণ্ঠে যেন কাঁপন। আমি আমি অসুস্থ কায়াস্ত। ওয়াসফানের চোখে বিরক্তির ছায়া নেমে আসে। তুমি তো সেদিনও বলেছিলে অসুস্থ, আজ আবার মিথ্যে বলছো না? আমার থেকে পালাতে চাও, তাই তো? অর্ষা মুখ নিচু করে ফেলে, খুব ধীরে বলে, না সত্যি, এখনো 7 দিন হয়নি। ওয়াসফান গভীরভাবে তার মুখের দিকে তাকায়, তারপর বলে, আমি নিজে দেখে নিতে চাই সত্যি না মিথ্যে। অর্ষার সাথে সাথে চোখ বড় করে তাকায়, মাথা নাড়াই না বোঝাতে। তার গাল লাল হয়ে উঠছে লজ্জায়। কিন্তু ওয়াসফানের মুখে তখনও কোনো নরম ভাব নেই। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, কিন্তু এবার অর্ষা পেছন দিকে হাত বাড়িয়ে দেয় বাধা দেওয়ার জন্য। কণ্ঠে একটু কাঁপন নেই এবার। না প্লিজ না। এক মুহূর্তের জন্য থেমে যায় ওয়াসফান, তার চোখে ভিন্ন কিছু ঝলক মেলে, সেই জেদ, সেই অধিকার বোধ, আর একটুখানি দ্বিধাও। সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলে, তোমার এই না একদিন হ্যাঁ হয়ে যাবে আমি জানি, কিন্তু আজ নাটা আমি মানছি না। এরপর এগিয়ে গিয়ে হাত রাখে অর্ষার জিন্সে, এরপর নিজে চেক করে। অন্যদিকে অর্ষা লজ্জায় চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। ওয়াসফান হঠাৎ রাগে ফেটে পড়ে, দেওয়ালে ঘুষি মেরে দেয়। ফাকিং পিরিয়ড, এই একটা জিনিস পুরো মুডটাই বরবাদ করে দিল, বাল। তার
শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে উঠছে, কপালের শিরাগুলো স্পষ্ট, চোখে জ্বলজ্বল করছে নিয়ন্ত্রণহীন রাগের আগুন। রুমের নীরবতা থরথর করে কাঁপে তার পায়চারি আর ভারী নিঃশ্বাসে। অর্ষা চুপচাপ দাঁড়িয়ে। ভয় পায়নি সে, বরং একটা অজানা কষ্টে গলে যাচ্ছে তার মন। সে জানে ওয়াসফান রেগে আছে, কিন্তু রাগটা আসলে নিজের অক্ষমতার উপর। সে চায় অর্ষাকে ছুঁতে, ভালোবাসতে, কিন্তু সে কষ্ট দিতে চায় না। হঠাৎ থেমে যায় ওয়াসফান, চোখ সরু করে তাকায় অর্ষার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে, একদম তার সামনে দাঁড়িয়ে গভীর এক দৃষ্টিতে দেখে। চোখে যেন একরাশ রক্তমাখা অভিমান, অভ্যস্ত নিয়ন্ত্রণচ্যুত ভালোবাসা। কোনো কথা না বলে ওয়াসফান হঠাৎ তাকে কোলে তুলে নেয়। অর্ষা অবাক হলেও প্রতিবাদ করে না। ধীরে ধীরে তাকে বিছানায় শুয়ে দেয়, তারপর পাশে বসে কপালের উপর ভোঁতা চুমু এঁকে নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি কিছু করছি না জান, তোমার কষ্ট আমি দেখতে পারি না। এই সময়টায় তোমার শরীর ব্যথা পায়, মুড সুইং করে, আমি জানি। তাই আজ কিছু করব না। তবে আমি শান্তিতে ঘুমাতে চাই। আর এখন তাতে আটকাবে না আমায় একটুও, কারণ তোমার গায়ে গন্ধ না পেলে আমার ঘুম আসে না। অর্ষা চোখ বন্ধ করে ফেলে, তার ঠোঁটের কোণে নরম একটা হাসি খেলে যায়। এই পাগল উগ্র রুক্ষ ছেলেটার ভেতরের কোমল মানুষটা কেবল সেই দেখে। এরপর ওয়াসফান অর্ষার জামাটা খুলে ফেলে। এরপর অর্ষার অন্তর্বাসে হাত দিতেই অর্ষা কেঁপে উঠে, চোখ দিয়ে না বুঝাতে চায়। তবে ওয়াসফান তা শোনে না, খুলে ফেলে সেটাও। ওয়াসফান তার পাশে এসে শুয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরে, মাথা রাখে অর্ষার বুকের ওপর। আমি কিছু করব না, শুধু থাকবো তোমার খুব কাছে। তুমি তো আমার শান্তি। ওয়াসফানের কণ্ঠে নরম নিঃশ্বাস। রুমটা নিঃশব্দ হয়ে যায়। একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে দুজনের মাঝখানে, তীব্র বাসনার মাঝে জন্ম নেয় এক শুদ্ধ ভালোবাসা, যেখানে শুধু স্পর্শ নয়, অনুভূতির ভাষাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী। ধীরে ধীরে ঘুমিয়ে যায় দুজন। দুদিন কেটে গেছে বিয়ের, কিন্তু এই দুদিনে হাজার রকমভাবে অর্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে এক অন্যরকম অভ্যস্ততায় বেঁধে ফেলেছে ওয়াসফান। সে কাঁদিয়েছে, পাগল করেছে, আবার ঠিক সেইভাবে আদরে ভরিয়েও দিয়েছে। আজ রাতে নিজের রুমে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে অর্ষা। চোখে তার শান্ত এক আলোর রেখা, ঠোঁটে অন্যমনস্ক এক হাসি। নিজেকে সে আজ আর আগের সেই অর্ষা বলে মনে করে না, যে ওয়াসফান থেকে পালাতে চাইতো। এই দুদিনেই সে বুঝে গেছে ওয়াসফান তার নেশা, তার অভ্যেস, তার ভালোবাসা। হঠাৎই গলার কাছে একটা ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে সে, চোখ বন্ধ করে ফেলে নিজেকে। এই স্পর্শ, এই হিমেল আঙুলের খেলা, এটা অন্য কারো হতেই পারে না। এটা শুধু তার ব্যক্তিগত পুরুষের, তার কায়েস্ত সাহেবের। পেছন থেকে ওয়াসফান জড়িয়ে ধরে অর্ষাকে। তার কাঁধে মুখ গুজে, গলায় ঠোঁটের নরম আঁচড়ে ছুঁয়ে যেতে থাকে একের পর এক শিহরণ। অর্ষার সারা দেহ বেয়ে ঝড়ের মতো কাঁপুনি ছড়িয়ে পড়ে। তুমি এখনো কাঁপো আমার ছোঁয়ায়। ওয়াসফানের গলা গভীর, রুক্ষ, মোলায়েমতায় ভরা। এটাই প্রমাণ আমি এখনো তোমার রক্তে নেশা হয়ে আছি। অর্ষা কিছু বলে না, সে চুপচাপ নিজের অস্তিত্ব ওয়াসফানের জুড়ে দিয়ে দেয়। তার হাত দুটো ওয়াসফানের হাতে বন্দি, গলা ওয়াসফানের ঠোঁটে। আর মন, মন তো অনেক আগেই বন্দি হয়ে গেছে এই পাগল পুরুষটির হৃদয়ে। ওয়াসফান তার গলায় চুমুগুলোতে আরও গভীর করে তোলে। তার নিঃশ্বাসে বেড়ে ওঠা উন্মাদনা, একটা পাগলামি মিশে যায় ভালোবাসায়। সে চায় অর্ষাকে নিজের করে। এই অধিকার, এই কামনা, এ যেন তার নেশার এক উগ্র ভাষা। তোমার ভাবনার সময় শেষ, ওয়াসফান ফিসফিসিয়ে বলে। এখন আমার সময়, আমার নিয়ম, আমার লাড্ডু। অর্ষা হঠাৎ একটু সরে আসে ওয়াসফান থেকে। তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখে ভয়ের ছায়া। আর সেই ভয়ের নিচে চাপা পড়া আকর্ষণ। ওয়াসফান সেটা দেখে বাঁকা হাসে। তার চোখে যেন আগুনের সঙ্গে খেলছে খুশির ঝলক। তুমি কি পালাতে চাও লিটিল মনস্টার? তার কণ্ঠে খেলাচ্ছলার মতো শীতল হুমকি। ঠিক আছে, 5 মিনিট দিলাম তোমাকে। যদি লুকিয়ে থাকতে পারো তাহলে বেঁচে যাবে, আর যদি না পারো। সে এগিয়ে আসে এক পা, ঠোঁটে বাঁকা হাসি। তাহলে আজ এত কাঁদাবো, মনে থাকবে সারা জীবন। কথা শেষ হওয়ার আগেই অর্ষা দৌড়ে পালায়, তার পায়ের শব্দ ধ্বনিত হয় রুমের মেঝেতে। পেছন থেকে ওয়াসফান হেসে ওঠে, তার চোখে এক অদ্ভুত উন্মাদ আনন্দ। রান লিটল মনস্টার রান। ওয়াসফানের গলায় শিকারির মতো নরম ঝংকার। ইফ আই ক্যাচ ইউ, আই উইল ফাক ইউ। সে থামে এক মুহূর্ত, চোখে এক ধরনের লালসা আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণ। আই উইল মেক ইউ ক্রাই ইন ওয়েস ইউ নেভার ইমেজিন। তার হাসি গা শিউরে ওঠার মতো, কিন্তু এই ভয়, এই দৌড়, সবটাই যেন এক নিষিদ্ধ খেলার অংশ, যেখানে ভয়ই ভালোবাসার মুখোশ পরে দাঁড়িয়ে আছে। অর্ষা দৌড়ায়, জানে ওয়াসফান তাকে ধরবেই।
তবু এই পালানোর মধ্যে একটা উত্তেজনা, একটা শিহরণ, একটা চুপি চুপি ভালোবাসা মিশে থাকে। অসা প্রাণপণে দৌড়ায় রাজপ্রাসাদের করিডোর ধরে। তার নিঃশ্বাস অগোছালো, চোখে আতঙ্ক আর এক চিলতে উত্তেজনা। ওয়াসফান পেছনে আসছে, সে জানে, সে টের পাচ্ছে। কোথায় লুকাবো? হৃদয়ের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে। ও তো আমাকে খুঁজে পাবে সবখানে। হঠাৎ চোখ পড়ে আয়নাঘরের দিকে। স্মৃতি ঝলসে ওঠে মস্তিষ্কে। এই ঘর যেখানে চারদিক জুড়ে শুধু আয়না, একমাত্র ঘর এই রাজ্যে যেখানে জিন প্রবেশ করতে পারে না। তার মনে পড়ে ইসাবালা একবার বলেছিল, জিনেরা আয়নায় নিজেদের বিকৃত প্রতিবিম্ব সহ্য করতে পারে না, তারা আয়নার আলোয় ধ্বংস হয়ে যায়। আর এই আয়নাঘর বানানো হয়েছিল একসময় দোষী জিনদের শাস্তি দিতে। এখানে ঢুকলে তারা আর বেরোতে পারত না। ওয়াসফানও তো এক জিন, ও তো পারবে না, এই ঘরে ঢুকতে পারবে না। এই প্রাসাদে দুটো রুমে আয়না রাখা, একটা তার আর একটা ইসাবেলার। তবে ঢাকা থাকে, কোনো জিন পাশে না থাকলে তারা সেগুলো খুলে মুখ দেখে। এই ভেবে অসাদ্রুত আয়নাঘরের দরজা ঠেলে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে লাইট নিভিয়ে দেয়। ঘরটা অন্ধকারে ভরে যায়। চারিদিকে কেবল নিস্তব্ধতা আর আয়নার নীরব উপস্থিতি। তার বুক ধকধক করছে। সে নিজেকে দেওয়ালের সাথে এক আয়নার সঙ্গে সঁপে দেয়। চোখ বন্ধ করে ধীরে নিঃশ্বাস নেয়। ও এখানে আসতে পারবে না, পারবে না। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত তাকে খপ করে টেনে নেয় নিজের দিকে। তার দেহ জমে যায়। কান ঘেঁষে ঠান্ডা নিঃশ্বাসে ফিসফিস করে ওঠে এক ভয়ঙ্কর চেনা কণ্ঠ, আই ক্যাচ ইউ বেবি। অসা দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে, শরীর কাঁপছে তার। ওয়াসফান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার ঠোঁট অর্ষার কানের কাছে ছুঁয়ে যায়। এখন তোমার কান্নার পালা শুরু বেবি। তুমি কি ভেবেছিলে আয়নাঘরে ঢুকলে আমি আসতে পারবো না? তার কণ্ঠে হঠাৎ এক ঠান্ডা হেসে ওঠে। তুমি ভুলে যাচ্ছ একটা জিনিস, তোমার স্বামীকে। আমি, এই জিনজাতির বাদশা। এই ফাকিং আয়নাগুলো আমাকে ঠেকাবে? আয়নার ভয়ে অন্য জিনেরা পালায়, আমি না। আমার প্রতিচ্ছবিও জানে কে আমি। অর্ষার চোখ বড় হয়ে যায়। ওয়াসফান তার চিবুকে আঙুল রেখে মুখ ঘুরিয়ে তার দিকে তাকাতে বাধ্য করে। আলো না থাকলেও অর্ষা দেখতে পায় ওয়াসফানের চোখ জ্বলছে আগুনের মতো। তুমি আমার কোথায় লুকাবে? তার ঠোঁট ছুঁয়ে যায় অর্ষার গলার নিচে। যেখানে যাবে সেখানেই আমি থাকবো, কারণ আমি তুমিতেই বাস করি। ওয়াসফান ঠান্ডা অথচ নির্ভুল এক ইশারায় বলল। আর মুহূর্তেই চারিদিকের আলো জ্বলে উঠল। আলোতে ভরে উঠল আয়নাঘর। তার হাতে তখন একটা চামড়ার বেল্ট। বর্ষার চোখ বড় হয়ে ওঠে, তার বুক উঠছে নামছে, প্রতিটি নিঃশ্বাস যেন বিদ্যুৎ হয়ে ছুটছে রক্তে। ওয়াসফান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু গভীর শিকারী চোখে তাকিয়ে আছে সে। তারপর সেই বেল্ট দিয়ে অর্ষার হাত দুটো তুলে বেঁধে দেয় উপরে, মাথার উপরে আয়নার এক হুকের সঙ্গে। অর্ষা কাঁপছে। অর্ষা একপাশে তাকায়, তার দৃষ্টিতে ভয়। তার চারপাশে সব আয়নাতে প্রতিচ্ছবিগুলো যেন তাকে আরো বেশি নগ্ন করে দিচ্ছে। লজ্জা, কাঁপুনি, দম বন্ধ করা অনুভূতি, সব মিলিয়ে সে নিজেই নিজের সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না। ওয়াসফানের ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি লজ্জা পাচ্ছ নিজেকে দেখে, তাই না? তার চোখে খেলা করে দুষ্টুমির ছায়া। ওয়েট, আমি দেখছি তোমার লজ্জা আরও কিভাবে বাড়ানো যায়। সে কোথাও চলে যায়। অর্ষা অন্ধকারে তার নিঃশ্বাস শুনতে পায়। আর ঠিক 1 মিনিট পর ওয়াসফান ফিরে আসে হাতের এক পাত্র রং নিয়ে। কোনো কথা না বলে সেই রং ছুঁড়ে মারে চারপাশের আয়নাগুলোর দিকে। স্যাক স্যাক করে সব আয়নার মুখ ঢেকে যায় রঙে। সব আয়না ঝাপসা হয়ে পড়ে, শুধু একটাকে বাদ দিয়ে, যেটার সামনে অর্ষা দাঁড়িয়ে আছে। ওয়াসফান চায় এই একটাতে অর্ষা নিজেকে দেখতে পাক, অনুভব করুক তার প্রতিটি কাঁপুনি, প্রতিটি অসহায়তা। ধীরে ধীরে ওয়াসফান অর্ষার সামনে এসে দাঁড়ায়, তার হাতে লেগে থাকা গাঢ় রং তুলে আনে আঙুলে। তারপর সেই রং মাখাতে থাকে অর্ষার গলায়, ঘাড়ে, বুকের ওপর, পেটের মাঝখানে। ধীরে ধীরেই সেই রং ছুঁয়ে দিতে থাকে। অর্ষা কেঁপে ওঠে প্রতিটি ছোঁয়ায়। তার চোখ আধভেজা, শরীর গরম আর অসাড়। ওয়াসফান মাথা নিচু করে আসে তার ঘাড়ের কাছে। তার ঠোঁট শক্ত করে চেপে ধরে অর্ষার ঘাড়ে। একটু নিচে নেমে যায়। তারপর ঠোঁট ডুবিয়ে দেয় অর্ষার ঠোঁটের ভাঁজে। কোনো পূর্বভাস নেই, কোনো অনুমতি নেই, শুধু একতরফা অধিকার, একগুঁয়ে তীব্র। মনে হয় আজকের রাত সে কেবল তার লিটল মনস্টারকে বোঝাতে চায়, তুমি আমার, আমি তোমাকে লুকাতে দেব না, হারাতে দেব না, ভুলে যেতে তো নয়ই। অর্ষার চোখ বন্ধ, বুক ওঠানামা করছে উত্তেজনায়, হাত বাঁধা, অথচ তার দেহ জুড়ে ছড়িয়ে পড়েছে এক ধরনের অসহায় অথচ সম্মত অনুভব। ওয়াসফান ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে যায়। তার ঠোঁট থেমে থাকে অর্ষার গলার কাছটায়।
এক নরম চুমু, তারপর আরো নিচে। ওয়াসফান ফিসফিস করে বলে, দ্য ফ্যাক্ট দ্যাট আই অ্যাম দ্য ওয়ান হু গেভ ইউ দিস পেইন, অ্যান্ড দ্যাট আই উইল অলসো বি দ্য ওয়ান টু গিভ ইউ দ্য প্লেজার, লিটল মনস্ট পেইন, দ্যাট উইল সারফেস দ্য পেইন। অর্ষা কাঁদে, আই ডোন্ট ওয়ান্ট টু। ওয়াসফান বলে, হুশ বেবি, একটু পর তুমি নিজেই বলবে ফাক মি হার্ট বেবি। কথাটা বলে অর্ষার হাত খুলে দেয়। অর্ষার সঙ্গে সঙ্গে ওয়াসফানের গলা জড়িয়ে ধরে। ওয়াসফান আবার ডুবে যায় অর্ষার ভেতরে। এবার অর্ষা কাঁপছে ভেতর থেকে, কামড়ে ধরে আছে ওয়াসফানের পিঠ। সে খুব ধীরে অস্পষ্ট সুরে বলে ওঠে, আই লাভ ইউ। ওয়াসফান চমকে ওঠে, কথাটা কানে যেতেই সে বলে, কি বললে? আবার বলো, একটু জোরে ঝটকা দিয়ে। সে ইট এগেন বেবি, সে ইট। আহ, আই লাভ ইউ। ওয়াসফান এবার সঙ্গে সঙ্গে অর্ষার ঠোঁটে কিস করে, উন্মাদের মতো কিস করছে দুজন দুজনকে।